পলাশডাঙ্গা বনে টোনা আর টুনি নামে দুই স্বামী স্ত্রী বসবাস করত। টোনা বনে কাঠ কেটে সংসার চালাতো আর টুনি বাড়িতে তার গৃহিণীর কাজ করত। এভাবেই চলতো তাদের সংসার। ওই বনে ছিল দুটি গাছ, একটি হলো ডাব গাছ, অপরটি হলো খেজুর গাছ। একদিন টোনা বনে কাঠ কাটতে যাওয়ার সময় সে ডাব গাছটি দেখতে পায়। উফ বাবা, এই গরমে কাঠ কাটতে কাটতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। যদি একটুখানি পানি পেতাম তাহলে আমার গলাটা একটু ভিজিয়ে নিতাম। আমার যে বড্ড ক্লান্ত লাগছে। বাবারে বাবা, এত গরমে কি আর কাঠ কাটা যায়? এত গরম তো আমার আর সহ্যই হচ্ছে না। পানি খাওয়ার মতো তো কিচ্ছুই দেখতে পাচ্ছি না। আরে আরে, এর কি দেখছি? এ তো একটা ডাব গাছ। এই ডাব গাছটিতে তো দেখছি অনেক সুন্দর সুন্দর ডাব ধরেছে। আমি বরং কয়েকটা ডাব পেড়ে খেয়ে নেই, তাতে আমার তৃষ্ণাটা একটু হলেও মিটবে বাবা। এই কথা বলে টোনা ডাব গাছে ওঠে, আর ডাব গাছে উঠতেই ডাব গাছটি কথা বলে ওঠে। এই এই বেয়াদবরা, তুই আমার গাছে কেন উঠেছিস? হ্যাঁ, তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। নাম নাম আমার গাছ থেকে। হায় হায় রে, তুই তো আমার গাছটার পরিবেশে নোংরা করে দিলি। ওর গায়ের গন্ধ আর ধুলোবালিতে আমার শরীরটা একদম নোংরা হয়ে যাচ্ছে। ছি 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 ছি। এই বেয়াদবরা, নাম আমার গাছ থেকে, এক্ষুনি নাম বলছি। ভালো ভালো নামবি, নাকি তোকে আমি গাছ থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেবো। কেন গো, আমরা ছাড়া আবার গাছে কে উঠবে বলো তো? গাছ তো পশু পাখির জন্যই, তাই না বলো? পশু পাখিরাই তো গাছে এসে আশ্রয় নেবে, তাই না? আমি কি এমন করেছি বলো তো, যার জন্য তুমি আমাকে এভাবে কথা শোনাচ্ছ? তুমি কি জানো না আমি বড্ড ক্লান্ত, আর আমার খুব পানির পিপাসা পেয়েছে। তাই আমি পিপাসা মেটানোর জন্য তোমার ডাব গাছে এলাম ডাব খেতে। শোনো, তোমার সাথে আমি কোনো তর্কে যেতে চাই না। আমি তোমাকে বলেছি গাছ থেকে নেমে যাবে তো নেমে যাবে। তাছাড়া আমার কাছে ওঠার আগে আমার কাছ থেকে অনুমতি নিতে হতো। এই জঙ্গলের সবাই আমার কাছ থেকে অনুমতি নিয়ে ডাব গাছে উঠে, আর তুই কিনা না অনুমতি নিয়ে উঠেছিস। তাছাড়া আমি এত সহজে কাউকে আমার ডাব দেই না। আমার গাছের ডাব হচ্ছে অনেক মূল্যবান। সারা শহর খুঁজে দেখেছিস এমন ডাব পাওয়া যায়? যায় না তো। ডাবের কত মূল্য সেটা তোর মতো ছোট পাখি কি করে বুঝবে বলতো? এখন নেমে পড়তে দেখি, আমার গাছের ডাব আমি কাউকে দিই না। ডাব গাছের এমন কথা শুনে পাশে থেকে খেজুর গাছটি কথা বলে ওঠে। আহা ডাব গাছ, তুমি ওকে এভাবে কেন কথা শোনাচ্ছ বলো তো? ও যে অনেক তৃষ্ণার্ত, ও যে খুব পানির পিপাসা পেয়েছে। দাও না গো একটা ডাব খেতে ওকে। দয়া করে তুমি আর ওকে অপমান করো না। ও তো একটা ডাবই খেতে চেয়েছে বলো। তাছাড়া তোমার গাছে তো অনেক ডাব আছে, তাই না বলো? তাহলে কেন ওকে অপমান করছো? একটা ডাব দিলে তো তোমার কোনো ক্ষতি হবে না। এই, খবরদার কথা বলবি না। তোর কি ক্ষমতা আছে ওর তৃষ্ণা মেটাতে? পারিস তো শুধু ঝোকায় ঝোকায় খেজুর দিতে, আবার এসেছে আমাকে জ্ঞান দিতে। ওকে খাওয়া তো দূরের কথা, ওকে তো কেউ দেখতেই পারে না। কি একটা বাজে ফল তুই রে, ওকে কেউ খেতে আসে না। আর আমাকে দেখ, সবাই আমাকে খাওয়ার জন্য কত অপেক্ষা করে বসে থাকে। এসেছে আমাকে জ্ঞান দিতে। আমি নাকি আমার এত মূল্যবান ডাব বিলোবো? এই সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি আমাকে এতগুলো কথা শোনালে ডাব গাছ। তোমার এই ডাব নিয়ে তোমার মনে এত অহংকার। তুমি যখন কাউকে ডাব দেবেই না, তাহলে তুমি কেন ডাব ধরে রেখেছো বলো তো? এসব ডাব তো পশু পাখিরাই খাবে, তাই না বলো? ডাবের পানি খেয়ে তারা নিজেদের তৃষ্ণা মেটাবে আর তোমাকে অনেক দোয়া করবে। আর তাছাড়া তোমার ডাব যদি বনের পশু পাখিদের কাজেই না লাগে, তাহলে ওরা কেন তোমাকে ভালোবাসবে বলো তো? আসলে তুমি ডাব গাছ নামের কলঙ্ক, তোমাকে এখানে রাখাটাই উচিত হয়নি। আমি যে তোমাকে কেন এখানে নিয়ে এসেছিলাম কে জানে। যখন তুমি অন্য বনে পড়েছিলে, তখন তো তুমি আমার কাছে অনেক কাকুতি মিনতি করেছিলে। খেজুর বোন, আমাকে বাঁচাও তুমি। আমাকে অন্য বনে গিয়ে তুমি রোপণ করে দাও। মনে আছে সে কথা তোমার? তখন কিন্তু আমি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, তোমাকে এনে এখানে রোপণ করেছিলাম। আর আজকে না তুমি আমার পাশে দাঁড়িয়ে আমাকে এতগুলো কথা শোনাচ্ছ। শোনো ডাব গাছ, তোমাকে একটা কথা বলি, এত অহংকার করো না। অহংকার হলো পতনের মূল। একদিন তোমার এই অহংকারই তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। ওরে বাবারে, তোমরা দুজনে এবার থামো, থামো বলছি, থামো। আমার ডাব খাওয়ার শখ মিটে গেছে, আমিও ডাব খাবো না। আমার ডাব খাওয়ার শখ যে
একদম মিটে গেছে। সামান্য একটু ডাবের জন্য কিনা এত কীর্তি! বাবারে বাবা! আর শোনো ডাব গাছ, তুমি বড্ড অহংকারী। আর কখনোই এত অহংকার করো না, বুঝেছো? আমি আর কখনোই এখানে আসবো না তোমার ডাব খেতে। আর খেজুর গাছ, তোমার মনটা কিন্তু অনেক সুন্দর। দেখো, সারা জীবন তোমার অনেক ভালো হবে। তুমি কিছু মনে না করলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। আসলে ডাব গাছটা ঠিকই বলেছে, কোনো পাখি আমায় খেতে আসে না, আমার কেউ মূল্য দেয় না। কিন্তু কেন, কেন বলো তো? সব ফলই তো আল্লাহর দান। আল্লাহর হুকুম ছাড়া কি আমরা জন্ম নিয়েছি বলো? নেইনি তো। তাই তুমি যদি কিছু মনে না করো, আমি তোমাকে আমার ফল দিতে চাই। তুমি কি আমার ফল খাবে? কেন খাবো না বলো তো? আমার যে খেজুর বড্ড পছন্দ। আমি তোমাকে নিশ্চয়ই খাবো গো। আর ডাব গাছ, আমার বড্ড পিপাসা পেয়েছিল, তাই তো আমি তোমার কাছ থেকে ডাব খেতে চেয়েছিলাম। কিন্তু তুমি আমার সঙ্গে যে আচরণটা করলে না, তাতে আমি খুব অসন্তুষ্ট হয়েছি, এই বলে দিলাম। এই বলে টোনা খেজুর গাছ থেকে কিছু খেজুর নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। আর বাড়িতে গিয়ে টোনা ডাব গাছের ব্যাপারে সব কথা টুনিকে খুলে বলে। কি বললে তুমি? ওই ডাব গাছের এত অহংকার! ছি ছি ছি, আমি তো ভাবতেই পারছি না। একদিন দেখো, ওই ডাব গাছ ওর অহংকারের শাস্তি পাবেই পাবে। তুমি কিছু ভেবো না গো, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। আর হ্যাঁ শোনো, মাঝে মাঝে তুমি খেজুর গাছটার কাছে যাবে, খেজুর গাছের অনেক যত্ন নেবে। আহারে, বেচারা খেজুর গাছের কত কষ্ট। তাছাড়া ডাব গাছ কেন এতটা অহংকার করে সেটাই তো বুঝতে পারছি না। ওর গাছের ডাব তো আর চিরকাল থাকবে না, কেউ না কেউ এসে পেরে নিয়ে যাবে। তাই তার অহংকার করা একদমই ঠিক হয়নি। ও বুঝবে তো না, একদিন না একদিন ও ঠিক বুঝবে। হ্যাঁ টুনি, তুমি ঠিকই বলেছো। সে যাই হোক, বাদ দাও ওসব কথা। আমার যে বড্ড ক্ষুধা লেগেছে গো, আমাকে দয়া করে খেতে দাও। এরপর টুনি টোনার জন্য খাবার নিয়ে আসে। আর খাবার খেয়ে তারা দুজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন টোনা জঙ্গলে কাঠ কাটতে যায়। আর সে ডাব গাছের আর্তনাদ শুনতে পায়। আর সেই আর্তনাদ শুনে টোনা তাড়াতাড়ি করে ডাব গাছের কাছে যায়। আর গিয়ে দেখে গাছে একটা ডাবও নেই। একে একে ডাব গাছ, তোমার গাছের সব ডাবগুলো কোথায় গেল? আমি তো কালকে এসে দেখেছিলাম তোমার কাছে কত ডাব, আর এক রাতের মধ্যে কিনা ডাবগুলো সব হাওয়া হয়ে গেল। আসলে তো না, তুমি যাওয়ার পর পরই বনের রাজা ঈগল এসে ওর গাছ থেকে সব ডাবগুলো পেরে নিয়ে যায়। দেখেছো তো ডাব গাছ, তুমি কাল তোমার ডাব নিয়ে কত অহংকার করেছিলে, আর আজকে না তোমার কাছে একটা ডাবও নেই। কোথায় গেল তোমার সেই মূল্যবান ডাব? আজ বুঝলে তো তুমি, অহংকার করলে পতন হয়। সত্যি তোমরা আসলে অনেক ভালো। আমি তোমাদের কত অপমান করেছি, তোমরা দয়া করে আমাকে ক্ষমা করে দিও। আমি যে আর বাঁচতে চাই না, ডাব ছাড়া গাছে অর্থহীন। আমি আর আমার মুখ কাউকে দেখাতে চাই না। আমি নিজেকে এক্ষুনি শেষ করে দেব। তোমরা ভালো থেকো বন্ধু। আরে আরে, এসব তুমি কি বলছো কি ডাব গাছ? নিজেকে শেষ করে দিলে কি সব সমস্যা শেষ হয়ে যাবে বলো তো? তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই তো অনেক। আজ থেকে তুমি ভালো হয়ে যাও, তারপর দেখবে বনের সব পশু পাখিরা তোমাকে অনেক ভালোবাসবে আর খুব আপন করে নেবে গো। তুমি ঠিকই বলেছো পাখি, আমি আজ থেকে আর কখনোই অহংকার করব না। আমার গাছে যখন ডাব ধরবে, আমি বনের সব পশু পাখিদের আমার গাছ থেকে ডাব খেতে দেব। এরপর থেকে ডাব গাছ আর খেজুর গাছ সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আর ডাব গাছ আর কখনোই অহংকার করে না, কারণ সে যে শেষমেশে নিজের ভুল বুঝতে পেরেছিল। কনিকা, আমার খাবার তুমি তাড়াতাড়ি করে দিয়ে দাও, আমার যে অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। কনিকা, তুমি কি শুনতে পাচ্ছ না? এই নাও ধরো তোমার খাবার, আর পটাপট করে খেয়ে অফিসে চলে যাও। কনিকা, আমার অফিসের ব্যাগটা দাও। কোথায় রেখেছো বলো তো? আমি তো খুঁজেই পাচ্ছি না। এখন কি তোমার সব কাজ আমাকেই করে দিতে হবে নাকি? হ্যাঁ, 2 টাকার চাকরি করে তার ভাব দেখলে মাথায় নষ্ট। তোমার নিজের ব্যাগ তুমি নিজেই খুঁজে নাও। কনিকা, আমি কিন্তু এখন ঝগড়ার মুডে নেই, তাই পায়ে পড়ে তুমি আমার সাথে এমন ঝগড়া করবে না। ভালো ভালো তোমাকে আমি বলছি, আমার ব্যাগটা তুমি খুঁজে দাও। আমি আমার বাপের বাড়িতে চলে যাব, থাকবো না, থাকবো না আর এখানে।
এরপর কণিকা রাগ করে বাপের বাড়িতে চলে যায়। আর এদিকে যজ্ঞ অনেক কষ্টে ব্যাগটা খুঁজে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে বনের এক অসহায় কলা গাছ যজ্ঞকে দেখে কাঁদতে থাকে আর বলতে থাকে, এই যে পাখি, একটু আমার এদিকে এসো তো। আমি না অনেক অসহায় গো, দয়া করে তুমি আমাকে একটু মাটিতে রোপণ করো, আমার যে অনেক কষ্ট হচ্ছে। চুপ কর বেয়াদব কলা গাছ। আমি তো ভেবেছিলাম তুই আমাকে কোনো কিছু উপহার দিবি, তাই তো আমি তোর কাছে এসেছিলাম। আর তুই কিনা চাইছিস আমার কাছে সাহায্য? একে তো আমার বউ রাগ করে বাপের বাড়িতে চলে গেছে, তার উপর আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। শোন, তোকে সাহায্য করার মতো কোনো সময় আমার নেই। আমি তোমার পায়ে পড়ি, আমাকে তুমি দয়া করে রোপণ করো, আমার যে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। রোপণ করো আমাকে তুমি, প্লিজ। আমাকে রোপণ না করলে যে আমি মরে যাব। তুই মরলে তাতে আমার কি বলতো? তুই বরং দূরে গিয়ে মর, যত সব। এই সমস্ত কথা বলে যজ্ঞ কাক কলা গাছটাকে নিয়ে দূরে ছুঁড়ে মারে আর সে সেইখান থেকে চলে যায়। আমার কোমরটা যে ভেঙে গেল, আমাকে কেউ সাহায্য করার মতো কি নেই? আমার যে খুব কষ্ট হচ্ছে, কেউ কে আছো আমাকে সাহায্য করার মতো? হে উপরওয়ালা, এই অসহায় কলা গাছটাকে সাহায্য করার জন্য তুমি কাউকে পাঠাও। এভাবে কেটে যায় 2 দিন। এদিকে বিউটি পায়রা কিছু খাবার নিয়ে বাড়ির উদ্দেশ্যে উঠতে থাকে। এই খাবারগুলো সংগ্রহ করতে আমার অনেক কষ্ট হয়েছে। এই দানাগুলো আমি পারুলকে কিছুতেই নষ্ট করতে দেব না। যাই আমি বরং তাড়াতাড়ি করে বাড়িতে যাই। পারুল সোনা যে না খেয়ে বাড়িতে অপেক্ষা করছে। বিউটি জোরে জোরে উঠতে থাকে। ঠিক তখনই কলা গাছটা বিউটিকে বলে, এই যে পায়রা বোন, দয়া করে একটু এদিকে এসো। আমি যে অনেক অসহায়, দয়া করে আমাকে একটু সাহায্য করো প্লিজ। এই খবরদার, তুই আমার খাবারের দিকে একদম নজর দিবি না। আমি তোকে কিছুতেই খাবার দিয়ে সাহায্য করব না। না, আমি তো তোমার থেকে খাবার চাই না, তুমি আমাকে দয়া করে মাটিতে রোপণ করে দাও গো। এভাবে পড়ে থাকতে যে আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার উপর একটু দয়া করো বোন, দয়া করো। এই শোন, ওদিকে আমার ছোট্ট মেয়েটা না খেয়ে পড়ে আছে, আর এইদিকে কিনা আমি তোকে রোপণ করে আমার সময় নষ্ট করব? না, একদম না। আমি শুনেছি পায়রারা নাকি শান্তির প্রতীক, দয়া করে তুমি আমাকে রোপণ করে একটু শান্তি দাও বোন, দয়া করো। হয়েছে, আমাকে পাম দিয়ে আর ফোলাতে হবে না। তুই থাক তোর জায়গায়। আমাকে যে কেউ সাহায্য করছে না, আমার তো মনে হচ্ছে আমার বুঝি আর বেঁচে থাকাই হবে না। সবাই অনেক স্বার্থপর। এভাবে আরো 2 দিন কেটে যায়। কলা গাছ ধীরে ধীরে ভীষণ দুর্বল হয়ে পড়ে। একদিন টুনি পাখি সেই কলা গাছের সামন দিয়ে উড়ে যাচ্ছিল। এমন সময় টুনি কলা গাছের কান্না শুনে দাঁড়িয়ে পড়ে। কি ব্যাপারটা কি কলা গাছ, তুমি এভাবে কাঁদছো কেন? তোমার আবার কি হয়েছে? বলো আমাকে। আমি যে এক অধম অসহায় কলা গাছ, আমি বনের অনেক পাখির কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউই আমাকে কোনো রকম সাহায্য করেনি। জানো তো, আমাকে কেউ রোপণ করেনি। তুমি আর কেঁদো না, আমি তোমাকে সাহায্য করব। আমি কবিরাজের বাসা থেকে আমার মেয়ের জন্য ওষুধ নিয়ে এসে তোমাকে নিয়ে আমি আমার বাড়িতে যাব, আর তোমাকে আমি আমার বাড়িতেই রোপণ করব। তুমি দয়া করে এভাবে আর কেঁদো না। আচ্ছা, ঠিক আছে, তুমি তবে যাও। এরপর টুনি কবিরাজের বাড়িতে যাওয়ার জন্য উঠতে থাকে। আর টুনি কবিরাজের বাড়ি থেকে ওষুধ নিয়ে আবার কলা গাছের কাছে ফিরে আসে। কলা গাছ, আমার যে কাঁদছিস, এবার তুমি চলো আমার সাথে, আমার বাড়িতে যাবে। এরপর টুনি কলা গাছটাকে নিয়ে বাড়িতে আসে আর কলা গাছটাকে বাড়িতে উঠোনে এনে রোপণ করে তাকে আবার জলও দেয়। কে যে শান্তি, আজ আমার খুব ভালো লাগছে টুনি। তুমি না থাকলে আমার যে কি হতো, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব গো। আমাকে কোনো ধন্যবাদ দিতে হবে না, তুমি যে আমার বোনের মতো। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি আমার মেয়ে টুকিকে একটু ওষুধ দিয়ে আসছি। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। টুনি আর টুকি মিলে কলা গাছটার অনেক যত্ন আত্তি করে। একদিন সকালবেলা টুকি কলা গাছটাকে পানি দিতে এসে কলা গাছে এমন সোনার কলা দেখে ভীষণ অবাক হয়ে যায়। একে এটা আবার আমি কি দেখছি, গাছে কিনা সোনার কলা ধরেছে। মা, ও মা, তুমি কোথায়? মা, তুমি এসে দিকে যাও, আমাদের কলা গাছটাতে সোনার কলা ধরেছে। ও মা, দেখে যাও। একে কি
তুই আবার এসব কি কথা বলছিস? সোনার আবার কলা গাছ হয় নাকি? হয়তো মা হয়। এই দেখো, তুমি দেখো, আমাদের গাছে সোনার কলা ধরেছে, তাও আবার অনেকগুলো। দেখো। আরে আরে, এ কি? আমার তো একদম বিশ্বাসই হচ্ছে না। আমি আবার স্বপ্ন টপ্ন কিছু দেখছি না তো? না না টুনি, তুমি একদমই স্বপ্ন দেখছো না, এই সবই যে বাস্তব। তোমরা আমার জন্য অনেক কষ্ট করেছো, তাই আমি এই সোনার কলাগুলো তোমাদেরকে বরদান হিসেবে দিচ্ছি গো। এই নাও টুনি, নাও, অনেক সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকো এই সোনার কলাগুলো দিয়ে। তবে তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের এভাবেই সারাটা জীবন সোনার কলা দিয়ে যাবো। কলা গাছ, তোমাকে যে অনেক অনেক ধন্যবাদ। টুকিমা, তুই বরং এই কলা গাছটাতে পানি দে, আর আমি সোনার কলাগুলো বিক্রি করে আনছি। টুনি সোনার কলাগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা পায়, আর সেই টাকা দিয়ে সে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। অসহায় কলা গাছের বরদানের কথা পুরো বনে ছড়িয়ে পড়ে। এসব শুনে তো যজ্ঞ আর বিউটির ভীষণ লোভ হয়। আমি এত বছর ধরে চেষ্টা করেও ধনী হতে পারছি না, আর ওই টুনি কিনা অসহায় কলা গাছের দেয়া সোনার কলা বিক্রি করে রাতারাতি এমন ধনী হয়ে গেল। না না, এটা হয়ে দেওয়া যায় না। আমি তো এক্ষুনি যাব ওই সোনার কলাগুলো নিতে। আচ্ছা আচ্ছা, ওই কলা গাছটা তো আমার কাছেও সাহায্য চেয়েছিল, তার মানে ওই কলা গাছের বরদানে আমারও অধিকার আছে। না না, আমাকে এক্ষুনি যেতে হবে ওই সোনার কলা নিতে। বিউটিও টুনির বাড়ির দিকে উঠতে থাকে। এভাবেই যজ্ঞ আর বিউটি টুনির বাড়িতে এসে একসাথে পৌঁছায়। টুনি, এই টুনি, তুই কোথায় রে? এদিকে আয়, আয় বলছি। আমরা যে কলা গাছ থেকে সোনার কলা নিতে এসেছি, আয়, আমাদেরকে সোনার কলা দে, দে বলছি। এই কলা গাছটা তো আমার, তাহলে আমি তোমাদেরকে আমার গাছ থেকে কেন সোনার কলা দেব? যাও যাও এখান থেকে, লোভীর দল কোথাকার। এই কলার গাছ তো আমাদের কাছে সাহায্য চেয়েছিল, আর সেই সূত্রে এই কলা গাছের সোনার কলার উপর আমাদের সম্পূর্ণ অধিকার আছে। সোনার কলা দে, দে বলছি, নইলে কিন্তু এক্ষুনি তোকে মেরে একদম তক্তা বানাবো। এই, তোদের সাহস তো কম নয়, তখন তো আমাকে সাহায্য করিসনি, আর এখন কিনা এসেছিস আমার কাছ থেকে সোনার কলা নিতে? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আমি তোদের দুজনকে দেখাচ্ছি মজা, দাঁড়া। এসব কথা বলে কলা গাছ জাদু করে একটা লাঠি প্রকট করে, আর সেই লাঠি যজ্ঞ আর বিউটিকে অনেক মারতে থাকে। মার খেতে খেতে বিউটি আর যজ্ঞ সেখান থেকে পালিয়ে যায়, আর টুনি কলা গাছের দেওয়া বরদান নিয়ে সুখে শান্তিতেই থাকতে লাগে। আজ কাজে যাবে না? ওভাবে যে বসে আছো। গিন্নি, অন্যের জমিতে কাজ করতে আর মন চায় না গো। এত কষ্ট করে কাজ করি, কিন্তু ঠিক মতো পারিশ্রমিক পাই না আমি। কেউ আর আগের মতো পারিশ্রমিক দিতে চায় না, হাতে পায়ে ধরে পারিশ্রমিক নিতে হয়, আর বেশি করে চাইতে গেলে উল্টো ঝাড়ি খেতে হয়। কি আর করবো, আমরা তো গরিব, তাই না? অন্যদের উপর নির্ভর করে আমাদের চলতে হবে, তাই ওইসব নিয়ে একদম মন খারাপ করো না গো। তাই বলে কি আমাদের কোনো সম্মান নেই? প্রতিদিন সবার কাছে অপমানিত হব? আমি আর পারবো না গো অন্যের জমিতে কাজ করতে। তার চেয়ে ভালো আমি যে পরিশ্রমটা অন্যের জমিতে দেব, সেই পরিশ্রমটাই আমার জমিতে খাটিয়ে আমি ফসল উৎপাদন করবো টুনি, আর এতে আমাদেরই লাভ হবে। কি বলছো? নিজের জমিতে ফসল উৎপাদন করবে? এটা কি চারটিখানি কথা? এটা তো অনেক ব্যাপার, তো না? ফসলের বীজ কিনতে হবে, সার, কীটনাশক, আর কত কি। এত টাকা কোথায় পাবে তুমি? কেন, বনের তো অনেকেই কৃষি ব্যাংক থেকে লোন নিচ্ছে, আমিও কৃষি ব্যাংক থেকে কিছু টাকা লোন নিব, আর ফসল তুলে বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে আমরা সবটা পরিশোধ করে দেব। এতে করে কিছুটা লাভ হবে আমাদের। কষ্ট করে নিজেদের জমি চাষ করব, অন্যদের জমি আর চাষ করব না গিন্নি। আচ্ছা দেখো, যা ভালো মনে হয় তাই করো গো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ব্যাংকে গেলাম, দেখি কি হয়। রোনা চলে যায়, আর কিছুক্ষণ পর, কি গো, ব্যাংক থেকে ঋণ দিল তোমাকে? মনে তো হয় না তোমাকে ঋণ দিয়েছে। আমাদের মতো গরিবকে কেনই বা ঋণ দেবে? আমাদের আর কি বা আছে? না গো গিন্নি, তোমার ধারণা একদম ভুল। এই দেখো, কৃষি ব্যাংক আমাদেরকে 10,000 টাকা ঋণ দিয়েছে।
কৃষি ব্যাংক ধনী গরিব বলতে কিচ্ছু বোঝে না গো। কৃষি ব্যাংক থেকে সবাই সমান অধিকার ভোগ করতে পারবে, বুঝেছো? ও মা, তাই বুঝি? তা কতদিন সময় দিয়েছে টোনা? মানে কতদিনের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে বলো না টোনা? 6 মাস সময় দিয়েছে গিন্নি। 6 মাসের মধ্যে আমাদের ফসল উঠে যাবে। এই নাও টাকাগুলো, নাও রাখো, কাল গিয়ে বীজ কিনে আনবো। আর এখন আমি যাই, জমিতে গিয়ে ভালো করে চাষ করে নেই। টোনা কোদাল নিয়ে মাঠে চলে যায় আর টোনা জমি চাষ করতে থাকে। আর এভাবে সেই দিনটি কেটে যায়। এরপর পরের দিন, কি গো, বীজ কিনে আনলে? হ্যাঁ গো গিন্নি, কিনে আনলাম তো। বাজারে গিয়ে দেখলাম এবার আঙ্গুরের চাহিদা অনেক, তাই এবার আঙ্গুর বীজ এনেছি। এবার আমরা আঙ্গুর চাষ করবো গো। এখন জমিতে গেলাম আমি, অনেক কাজ পড়ে আছে, তাই না? টোনা তার চাষের জমিতে আঙ্গুরের বীজ রোপণ করে। টোনা তার জমি অনেক ভালো করে যত্ন করতে থাকে। আর এভাবেই কয়েকদিন কেটে যায়। এটা কি হলো? জমিতে এতগুলো বীজ রোপণ করলাম, তার মধ্যে থেকে একটা শুধু আঙ্গুরের চারা বের হলো। তাও আবার নেতিয়ে পড়া গাছ। গিন্নি, আমাদের সবকিছু যে শেষ হয়ে গেল গো। আমার সব জলে গেল সব। ভেবেছিলাম ফসল তুলে ঋণ পরিশোধ করবো, তা বোধহয় হবে না গো। টোনা, এভাবে ভেঙে পড়ো না তো, শান্ত হও। পরিশ্রম কখনো বৃথা যায় না। জমিতে যখন একটা চারা বেরিয়েছে, আমরা এই চারাটারই যত্ন করব। চলো, একদিন হয়তো আমরা ঠিক ফল পাবো। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। গিন্নি, তুমি তো বলেছিলে পরিশ্রমের ফল নাকি বৃথা যায় না। মনে হয় বৃথাই গেল তোমার সেই কথা শুনে। অযথা আঙ্গুর চারাটার কষ্ট করে যত্ন করে বড় করলাম, কই আঙ্গুর গাছে তো কোনো আঙ্গুরই ধরছে না, শুধু ডালপালা পাতা দিয়ে ভরপুর। এখন আমি কি করব? সব টাকাই তো শেষ। আর এদিকে ঋণ পরিশোধ করার সময় হয়ে গেছে। আমি কি করব এখন টুনি, কি করব? এভাবে ভেঙে পড়ো না গো। সব গাছেই তো একসময় ফল দেয়। হয়তো বা এই গাছে ফল দিতে কিছুদিন সময় লাগবে। আর কতদিন সময় লাগবে বলো তো? এদিকে যে আমার সংসার ভেসে যাচ্ছে, কোনো কাজই পাচ্ছি না। আমি বলো একটা কাজ করি, এই আঙ্গুর গাছটাকে কেটে ফেলি। মনে হয় এই আঙ্গুর গাছটা একটা বন্ধা, একে অযথা জমিতে রেখে কি লাভ? একে বিক্রি করে আবার বীজ কিনে এনে জমিতে লাগাবো, সেটাই বরং ভালো হবে গো। না না, তুমি এই গাছটা কেটো না। আঙ্গুর গাছটাকে দেখতে অনেক অসহায় লাগছে। তুমি কেটো না গো, ও যে অনেক কষ্ট পাবে। রাখো তো তোমার অসহায়ত্ব। পেটে ঠিক মতো খাবার যাচ্ছে না, ঋণে ডুবে আছি, আর ওর কষ্ট দেখে আমার কি লাভ? হ্যাঁ, বন্ধা গাছ একটা, ও তো আমাদের কোনো উপকারেই আসছে না। ওকে এখানে রেখে কোনো লাভ নেই, ওকে আজকে আমি কেটেই ফেলবো। আজ আঙ্গুর গাছটা বন্ধা বলে তুমি ওকে কেটে ফেলতে যাচ্ছ, তাই না? আমিও তো বন্ধা, আমিও তো সন্তান দিতে পারিনি। তাহলে কি তুমি আমাকে তাড়িয়ে দেবে? হ্যাঁ টোনা, বলো। অসহায় আঙ্গুর গাছের মতো তো আমিও অসহায়। ও তোমাকে ফল দিতে পারে না, আর আমি তোমাকে সন্তান দিতে পারি না। তাহলে তুমি আমাদের দুজনকে সরিয়ে ফেলো টোনা, সরিয়ে ফেলো। গিন্নি, তুমি এসব কি বলছো? কষ্ট পেও না, আমি এই গাছটা কাটবো না। টোনা টুনির দিকে তাকিয়ে আর গাছটা কাটে না। এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন পূর্ণিমা রাতে, ওগো শুনছো? দেখো বাহির থেকে কি সুন্দর আলো ঘরে আছে, দেখতে পাচ্ছ টোনা? হ্যাঁ হ্যাঁ, তাই তো, চলো তো গিয়ে দেখি। গিন্নি গিন্নি, আলোটা দেখো ওই জমি থেকেই আসছে। চলো তো আমরা গিয়ে দেখি, গেলেই আমরা বুঝতে পারবো। হে কি গো, এটা আমি কি দেখছি? আঙ্গুর গাছে সোনার আঙ্গুর ধরেছে। এটা তো অবিশ্বাস্য কাণ্ড। গিন্নি, আমিও তো বিশ্বাস করতে পারছি না, এটা কি করে সম্ভব? বিশ্বাস করতে পারছো না তো? আর এটা তো বিশ্বাস না করারই কথা। আসলে আমি এক অসহায় জাদুই সাহায্যকারী আঙ্গুর গাছ। কি জাদুই আঙ্গুর গাছ? কিন্তু আমার জমিতে তো আমি জাদুই আঙ্গুর বীজ লাগাইনি। তাহলে তুমি এখানে কি করে আসলে? আসলে তুমি যে এগুলির কাছ থেকে আঙ্গুরের বীজগুলো কিনেছিলে, আসলে সে সব বীজ বন্ধা বীজ ছিল। এগুলো তোমাকে ঠকিয়ে
বন্ধা বীজ দিয়েছিল, কিন্তু তুমি অনেক পরিশ্রম করেছো, আর পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। তাই সৃষ্টিকর্তা তোমার জমিতে আমাকে অসহায় আঙ্গুর গাছ হিসেবে পাঠিয়েছে। আর আজ আমি পরিপূর্ণ। আজ থেকে তোমরা সোনার আঙ্গুর বিক্রি করে অনেক ভালোভাবেই দিন কাটাতে পারবে। দেখেছো গো, দেখেছো, তোমাকে বলেছিলাম না সৃষ্টিকর্তা একদিন মুখ তুলে তাকাবে আমাদের দিকে। টোনা দেখো দেখো, তোমাকে বলেছিলাম না আমাদের সুদিন আসবে, আর পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। টোনা টোনা, তুমি চাইলে আমি ঈগলকে শাস্তি দিতে পারি, কেননা সে তোমার সঙ্গে প্রতারণা করেছে। ও যে শাস্তি প্রাপ্য। না না থাক, ওকে আর শাস্তি দিতে হবে না। ঈগল ভাই যদি আমার সঙ্গে প্রতারণা না করতো তাহলে তো আমি তোমাকে পেতাম না। তোমাকে পেয়েছি তাতেই হবে, আর কিচ্ছু চাই না আমরা। এরপর থেকে টোনা সোনার আঙ্গুর বিক্রি করে অনেক টাকা পায়। গিন্নি, আজ তো আমি কৃষি ব্যাংকের সব লোন পরিশোধ করে দিয়েছি। আজ আমি সব ঋণ থেকে মুক্ত। এসব হয়েছে ওই অসহায় আঙ্গুর গাছের জন্য। সত্যি টোনা, আজকে আমি অনেক খুশি। হ্যাঁ গিন্নি, একসময় যাকে আমি অবহেলা করেছিলাম আজ তার জন্য আমাদের পুরো ভাগ্যটাই বদলে গেল। এর জন্যই কোনো কিছুকে অবহেলা করতে নেই, বলো? হ্যাঁ হ্যাঁ টোনা, তুমি ঠিক কথাই বলেছো। আর শোনো না, এখন তো আমাদের অনেক সম্পদ। এখন যদি আমরা অসহায় পাখিদেরকে সাহায্য করি তাহলে ওরা দুবেলা খেয়ে দিয়ে শান্তি মতো বাঁচতে পারবে, বলো? হ্যাঁ গিন্নি, তুমি কথাটা একদম মন্দ বলনি। কাল থেকে আমরা কাজ শুরু করব আর অসহায় পাখিদেরকে সাহায্য করব। এরপর থেকে টোনা টুনি বনের অসহায় পাখিদেরকে সাহায্য করতে থাকে। পুরো শরীর যে আমার জ্বালা পোড়া করছে। এখানে এখানে কোনো পাখি কেন আসছে না? আমি যে এত যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। শুধু কি তুই? আমরা যে এত জ্বালা সহ্য করতে পারছি না রে। তিন গাছ যখন তাদের শরীরের যন্ত্রণা নিয়ে এভাবে কাতরাচ্ছিল, তখনই সেখানে একটা পাখি চলে আসে। পাখিটি গাছের সামন দিয়েই যাচ্ছিল। পাখিটি তিন গাছে এমন পাকা পাকা আম দেখে ভীষণ লোভে পড়ে যায়। আরে বাহ, কত সুন্দর পাকা পাকা আম! দেখে তো মনে হচ্ছে আমগুলো খুব সুস্বাদু হবে। এদিকে আমারও তো ভীষণ ক্ষুধা পেয়েছে। না না, আমি বরং যাই, তিন গাছ থেকে তিন আম পেড়ে খাই। পাখিটি খুশি মনে উড়ে গিয়ে তিন গাছ থেকে তিনটি আম পেড়ে নিচে চলে আসে, আর লোভে পড়ে তিনটে আমি গপা গপ খেয়ে ফেলে। আর তখনই আমার পুরো শরীরে এমন লাল লাল ছোপ ছোপ ঘা কেন হচ্ছে? আমার পুরো শরীর এমন জ্বালা করছে কেন? পাখিটি চিৎকার করতে করতে সেখান থেকে চলে যায়। আর তিন গাছ একটা ফল ছেড়াতে আমার অনেকটা জ্বালা কমে গিয়েছে। আমারও অনেকটা জ্বালা কমে গেছে। ইস, আজ যদি সারাদিন একের পর এক পাখি আসতো তাহলে আজকের মতো আমাদের শরীরে সব জ্বালা পোড়া শেষ হয়ে যেত। তিন গাছই নিজেদের শরীরে জ্বালা কমানোর চেষ্টা করতে থাকে। এদিকে একের পর এক পাখি এসে সেই তিন গাছের ফল খেয়ে অসুস্থ হতে থাকে। এভাবে দিনের পর দিন কাটছিল, আর একের পর এক পাখিরা অসুস্থ হচ্ছিল। একদিন টুনির মেয়ে টুকি খেলতে খেলতে সেই তিন গাছের কাছে চলে আসে। ও মা, কত সুন্দর পাকা পাকা আম! দেখে তো আমার খুব লোভ হচ্ছে, কিন্তু মা যে বলেছে কখনো অন্যের জিনিসে লোভ দিতে নেই। এই মেয়ে, এই এত কি ভাবছো? এসো এসো, আমাদের কাছে এসো, এসে আম খেয়ে যাও। ও মা, সত্যি তোমরা আমাকে তোমাদের গাছের আম খেতে বলছো? হ্যাঁ গো মেয়ে, হ্যাঁ, এক্ষুনি এসো আর তিন গাছের ফল খেয়ে যাও। ছোট্ট বাচ্চা মেয়ে টুকি তিন গাছের ফাঁদে পড়ে তিনটি আম নিয়ে আসে, আর ফলগুলো ছিঁড়ে নিয়ে এসে গপ গপ করে খেয়ে নেয়। আর খাওয়ার সাথে সাথে টুকির পুরো শরীর ঘায়ে ভরে যায়। আমার শরীরে তো অনেক জ্বালা করছে। এ কি হচ্ছে আমার শরীরে? ও, খুব যন্ত্রণা করছে। টুকি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে যায় আর তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে।
এসব কি বলছিস মা? তার মানে জঙ্গলের পাখিরা ওই অভিশপ্ত ফল খেয়ে অসুস্থ হয়েছে? তার মানে এই গাছ তিনটি কিনা অভিশপ্ত? না না, এমনটা আর হতে দেওয়া যাবে না। এর একটা উপায় আমাকে বের করতেই হবে। মা রে, তুই বাড়িতেই থাক, আমি একটু আছি। টুনি টুকিকে রেখে অভিশপ্ত তিন গাছের কাছে যায় আর টুনিকে দেখে গাছ তিনটি বলে ওঠে, আয় আয়, জলদি করে আমাদের কাছে আয় আর আমাদের ফল ছিঁড়ে নে। আমরা যেমন মরণ যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। তোমরা ভাবলে কি করে যে আমি তোমাদের কাছে যাব? তোমরা অভিশপ্ত, তোমরা অনেক পাখির জীবন বিপাকে ফেলেছো। এছাড়া যে আমাদের আর কিছুই করার নেই রে। নিজেদের জীবন বাঁচাতে আমরা অনেক পাখির সমস্যা করে দিয়েছি। কিন্তু কেন, কিসের জন্য তোমরা এমনটা করছো? আসলে আমরা অভিশপ্ত তিন গাছ, কিন্তু একটা সময় আমরা অনেক সুন্দর আর সুস্বাদু ফল দিতাম। আমাদের গাছের ফল খাওয়ার জন্য পরিরাজ্য থেকে পরীরাও আসতো। তেমনি একদিন, এই তোরা দেখেছিস পরীরা কেমন রোজ রোজ আমাদের গাছের ফল খাচ্ছে? এতে করে যে আমাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের পাতাগুলো কেমন ঝরে যাচ্ছে। তুই ঠিক বলেছিস, আমরা সৌন্দর্যের জন্য আমরা নিজেদের নিয়ে অহংকার করতাম, কিন্তু পরিরাজ্যের পরীরা আমাদের সেই অহংকার নষ্ট করে দিচ্ছে। এভাবে আর চলতে দেওয়া যাবে না। পরীদের খাওয়া আমাদের বন্ধ করে দিতে হবে। আমাদের সৌন্দর্যকে যে আমাদের ধরে রাখতেই হবে। আমরা তিনজন আমাদের সিদ্ধান্তে অটুট ছিলাম। এরপর একদিন পরীরা আমাদের গাছে এসে বসে। তোমরা শোনো, তোমাদের জন্য আমাদের গাছের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা আর কখনোই আমাদের গাছের ফল খাবে না, বুঝেছো? এক্ষুনি আমাদের ডাল থেকে তোমরা উঠে যাও বলছি। কি, তোরা এত অহংকারী হয়ে গেছিস? ধরে কিনা আমাদেরকে ফল খেতে নিষেধ করছিস? এর কারণে আমি তোদেরকে অভিশাপ দিচ্ছি। তোরা আজ থেকে অভিশপ্ত তিন গাছ হবি, আর তোদের ফল যে খাবে সেই অভিশপ্ত হয়ে যাবে, আর পুরো শরীর লাল লাল ঘায়ে পরিণত হবে। তোরা সারাদিন অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকবি, আর তখনই তোদের যন্ত্রণা কমবে যখন কোনো পাখি তোদের ফল খাবে। পরিরানী, আপনি আমাদের কেমন অভিশাপ দিলেন বলুন তো? আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন। তখন পরিরানী আমাদের আর কোনো কথাই শুনে না, আমাদের রেখে পরিরাজ্যে চলে যায়। আর তখন থেকে আমরা অভিশপ্ত গাছ হয়ে পড়ে আছি। তোমরা তোমাদের অহংকারের শাস্তি পেয়েছো, কিন্তু এই নিষ্পাপ পাখিগুলো তো কোনো দোষ করেনি। তাহলে অকারণে তারা কেন শাস্তি পাবে বলো তো? আমরা যে নিরুপায়, তুমি আমাদের অভিশাপ মুক্ত হতে সাহায্য করো আমাদের। কি করলে তোমরা অভিশাপ মুক্ত হবে বলো? তা তো আমরা জানি না গো, এটা শুধু পরিরাজ্যের পরীরাই জানে। ঠিক আছে, আমি তোমাদের সাহায্য করার জন্য প্রস্তুত। এরপর টুনি পরিরাজ্যে যাওয়ার পথ খুঁজে বের করে আর সে পথ ধরে টুনি পরিরাজ্যে যায়। কে তুমি, আর পরিরাজ্যে কেন এসেছো? পরিরানী, আমার নাম টুনি। আমি আসলে তিন ফলের গাছের ব্যাপারে জানতে এসেছি। হ্যাঁ বলো, কি বলতে চাও? আমি তিন গাছের ব্যাপারে কথা বলতে এসেছি। হ্যাঁ বলো, কি বলতে চাও? পরিরানী, তিন ফল গাছ তাদের শাস্তি পেয়েছে, আপনি দয়া করে এবার তাদের অভিশাপ তুলে নিন। ঠিক আছে, তুমি যখন এত কষ্ট করে পরিরাজ্যে এসেছো, তাহলে আমি তাদের অভিশাপ তুলে নেওয়ার ব্যবস্থা করছি। এই নাও জাদুই জল। এই জাদুই জল অভিশপ্ত তিন ফলের কাছে ছিটিয়ে দাও। যাও, এতে করে তিন ফল গাছ অভিশাপ মুক্ত হবে। আপনাকে অনেক ধন্যবাদ রানী পরী। এরপর টুনি সেই জাদুর জল নিয়ে অভিশপ্ত তিন গাছের কাছে আসে আর ওদের তিন গাছের ওপর জল ছিটিয়ে দেয়। আর তখনই অভিশপ্ত তিন গাছের অভিশাপ কেটে যায় এবং তারা আবারও আগের মতো হয়ে যায়। তার পাশাপাশি সব পাখিরাও সুস্থ হয়ে যায়। টুনি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্যই আমরা আমাদের প্রাণ ফিরে পেলাম গো। এরপর থেকে তোমরা কিন্তু আর অহংকার করবে না। হ্যাঁ হ্যাঁ টুনি, আমরা আর কখনোই এমন অহংকার করব না। তুমি যে আমাদের চোখ খুলে দিয়েছো গো। এরপর টুনি বাড়িতে চলে যায়। আসবে আমার ঘরে একটা ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলো আর জোছনা।
সারা ঘর আলো করে সুখেতে মন দেবে ভরে, আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা। কি ব্যাপার রে টুনি, তোর মনে দেখি আনন্দ লেগেছে। তুই ঘর বানাচ্ছিস আবার গানও গাইছিস, কোনো খুশির খবর আছে নাকি রে? দিদি, আর কিছুদিন পর আমি ডিম দেব। আমার যে অনেক খুশি লাগছে দিদি। জানো, নতুন ছানা আসবে, তাই নতুন করে ঘরও বানাচ্ছি। ভালো, খুব ভালো। তুই ঘর বানা, আমি আসলাম রে। আরে যজ্ঞ, তুমি এখানে বসে আছো আর ওইদিকে টুনি নতুন করে ঘর বানাচ্ছে। তুমিও টুনির মতো আমাকে একটি ঘর বানিয়ে দাও না যজ্ঞ। ওই পুরনো ঘরে থাকতে আমার একদম ভালো লাগে না। কি হলো যজ্ঞ, কিছু তো বলো। আরে কণিকা, শান্ত হও। আমাদেরকে নতুন করে ঘর বানাতে হবে না। কিছুদিন যাক, আমরা টুনির ঘরটাই দখল করব, আর ওই ঘরেই আমরা থাকবো। সত্যি বলছো? তাহলে চলো এখন ঘরে যাই আমরা। কণিকা এবং যজ্ঞ নদীর পাড় থেকে তাদের ঘরে ফিরে আসে। এভাবেই দেখতে দেখতে অনেকদিন কেটে যায় এবং টুনি 3টি ডিম দেয়। টুনি তার ডিমকে দেখে বলতে থাকে, ডিমের ভেতর থেকে ছানাদের শব্দ আসছে। মনে হচ্ছে আমার ছানারা আজকেই পৃথিবীতে আসবে। যাই, তাড়াতাড়ি গিয়ে কিছু মিষ্টি ফল কিনে নিয়ে আসি। ডিম সোনারা, আমি এসে পড়েছি সোনারা। তোদের আর কোনো চিন্তা নেই, আমি এক্ষুনি তা দেয়া শুরু করছি, দাঁড়া। টুনি আবারও তার ডিমে তা দিতে থাকে। এক পর্যায়ে ডিম থেকে 3টি ছানা বেরিয়ে আসে। টুনির ছানাগুলোকে দেখে সে অনেক খুশি হয়। মা, মা, আমাদের খিদে লেগেছে, আমাদের মিষ্টি ফল খেতে দাও মা। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন যজ্ঞ আর কণিকা টুনির বাড়িতে আসে। এ কি দাদা দিদি, তোমরা দুজনে আজকে আমার বাড়িতে? কিছু কি লাগবে নাকি দাদা দিদি, বলো আমাকে। হ্যাঁ লাগবে, তোর ঘরটা আমাদের লাগবে। কি বলছো কি দাদা তুমি? আমি তো তোমার কথা কিছুতেই বুঝতে পারছি না। কেন রে, যজ্ঞ তো সহজ কথাই বলেছে, আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। শোন, আজ থেকে তোর এই ঘরটা আমাদের, তাই তুই ভালোই ভালোই তোর ছানাদেরকে নিয়ে এখান থেকে চলে যা। কি বললে? কষ্ট করে ঘর বানালা বাবে আর দখল করবে তোমরা? দাঁড়া, দেখাচ্ছি মজা। আয় আয়, ঘরে প্রবেশ করবি, আয়। আজ এই লাঠি দিয়ে মেরে তোদের পিঠ ভেঙে ফেলবো আমি। আয় বলছি, আয় আয়, কর আমার ঘর দখল, আয়। আরে যজ্ঞ, চলো চলো, এই টুনি তো পাগল হয়ে গিয়েছে। এরপর যজ্ঞ আর কণিকা ওখান থেকে ফিরে তাদের ঘরে চলে আসে। যজ্ঞ, দেখেছো ওই ছোট টুনির কত বড় সাহস? আমাদের লাঠি দেখিয়ে ঘর থেকে বের করে দিল। ওর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি। আমি ওর ঘর দখলের আশা ছেড়ে দিয়েছি। কিন্তু আমি ছাড়িনি, আমি ওর ঘর দখল করেই ছাড়বো। কি করে দখল করবে? দেখলে না টুনির কি তেজ? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কণিকা, শোনো আমার বুদ্ধিটা। এরপর যজ্ঞ কণিকাকে তার বুদ্ধির কথা খুলে বলে। আরে বাহ, তোমার তো অনেক বুদ্ধি। যাও যাও, ঈগলের কাছে যাও। যজ্ঞ তার বুদ্ধি মতো ঈগলের কাছে যেতে থাকে। মা, আমরা তো এখন অনেক বড় হয়েছি। আমরা 3 বোন এখন বনে খেলতে যাই। ঘরের ভেতরে খেলতে আর ভালো লাগছে না। মা, তুমি না করো না, আমরা যাই বনে খেলতে। আমরা বনের কারোর সাথে ঝগড়া করব না, 3 বোন মিলে খেলে আবার তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। ঠিক আছে, যা। এরপর 3 বোন বনে খেলতে চলে যায়। কি ব্যাপার দাদা, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন, বলো আমাকে। আর বলিস না যজ্ঞ, 2 দিন হলো না খেয়ে আছি। তুই আমার কাছে কি মনে করে রে? দাদা, আমি তো তোমাকে খাবারের সন্ধান দিতে এসেছি। সত্যি বলছিস? কোথায় খাবার, বল বল, আমি এক্ষুনি যাব। ওই যে দাদা, টুনি আছে না, ওর ঘরে একাই থাকে। শুনেছি টুনির মাংস খেতে অনেক সুস্বাদু। ধন্যবাদ যজ্ঞ, আমি আসছি, তুই থাক।
বুদ্ধি কাজে লেগেছে, আজকেই ঘর দখল হয়ে যাবে। আমি এবার যাই, কণিকাকে সুখবরটা দিয়ে দেই। যজ্ঞ উড়ে কণিকার কাছে আসে, আর এইদিকে ঈগল টুনির ঘরে আসে। ছোট্ট টুনি, আজ তোর শেষ দিন, আমি তোকে এক্ষুনি খাবো। দাদা, এমনটা করো না দাদা, আমার ঘরে ছোট ছোট 3টি ছানা আছে। ঈগল টুনির কথা না শুনে টুনিকে খেয়ে ফেলে। যজ্ঞ ও কণিকা খুশি মনে টুনির ঘরেতে প্রবেশ করে। আমার স্বপ্নের ঘর যজ্ঞ, আজ থেকে এই ঘরে শুধু তুমি আর আমি থাকবো। এ কি, তোমরা আমাদের ঘরে কেন? আমাদের মা কোথায়? তোমরা আমাদের মাকে তাড়িয়ে দিয়েছো নাকি? তাড়িয়ে দেইনি, তোর মাকে ঈগল খেয়েছে। না, এটা হতে পারে না। মা ছাড়া আমরা থাকবো কিভাবে? তোমরা আমাদের ঘর থেকে বের হও, বের হও বলছি। বের হও, বের হও। আমরা আমাদের মায়ের শেষ স্মৃতি এই ঘরটা তোমাদের কিছুতেই দখল করতে দিব না। তোমরা বেরিয়ে যাও। একটা থাপ্পড় দিলে এদিক থেকে ওদিকে পড়ে যাবি, আর বড় বড় কথা বলছিস? যা, এখান থেকে বেরিয়ে যা বলছি। এরপর যজ্ঞ ও কণিকা টুনির 3 ছানাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। ওরা 3 জন একটি গাছের নিচে দাঁড়িয়ে কান্না করতে থাকে। মাগো, আমরা 3 জন যে তোমাকে ছাড়া নিঃস্ব। মাগো, তুমিও আমাদেরকে তোমার কাছে নিয়ে যাও। মা, আমাদেরকে নিয়ে যাও। পরের খাবার হয়ে থাকতে আমাদের যে আর ভালো লাগছে না। এ কি 3 কন্যা, তোমাদের কি হয়েছে? তোমরা এভাবে কাঁদছো কেন? বলো আমাকে। তোমাদের সাথে খুবই খারাপ হয়েছে, তোমরা আর কেঁদো না, আমি তোমাদের সাহায্য করব। এরপর পরী জাদু করে 3টি ফুলের ঘর প্রকট করে। আজ থেকে এই ফুলের ঘরে তোমরা 3 বোন থাকবে, আর কোনো বিপদ হলে আমাকে ডেকো কেমন? আমি তোমাদের সাহায্য করব। এইসব কথা বলে পরী সেখান থেকে চলে যায়, আর 3 ছানা তাদের 3টি ফুলের ঘরে প্রবেশ করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। উহ বাবা, কতদিন থেকে পাখির মাংস খাই না, সে কবে টুনির মাংস খেয়েছি। আশেপাশে তো কোনো পাখিকেও দেখছি না, আজ আমার ভীষণ মাংস খেতে ইচ্ছে করছে। রে, ওই তো একটা ঘর দেখা যাচ্ছে, যাই ওই ঘরের ভিতরের পাখিটাকে খেয়ে আসি। কি ব্যাপার দাদা, তুমি আমাদের ঘরে কি চাই? তোদের চাই, এখন আমি তোদের খাবো। আমার যে মাংস খেতে খুবই ইচ্ছে করছে। ওরে বাবা রে, যজ্ঞ, পালাও এই ঈগলের কাছ থেকে। চলো চলো, পালিয়ে যাই। এরপর যজ্ঞ আর কণিকা সেখান থেকে পালাতে থাকে। তাদের পেছনে পেছনে ঈগলও উঠতে থাকে। উঠতে উঠতে তারা 3 ছানার 3 ফুলের ঘরের কাছে চলে আসে, আর 3 কন্যাকে বলতে থাকে, টুনির ছানা, মাইরে আমার, আমরা যে অনেক বিপদে পড়েছি। ঈগল আমাদের খেতে চাচ্ছে, দয়া করে তোরা আমাদের আশ্রয় দে তোদের ঘরে। কখনোই না, তোমরা আমাদের ঘর দখল করে আমাদের তাড়িয়ে দিয়েছিলে। তোমরা অনেক খারাপ, তোমাদের বুদ্ধিতে ঈগল আমার মাকে খেয়েছে। আমরা তোমাদের কখনো ক্ষমা করব না। ওই তো ঈগল আসছে, চল চল বোনেরা, আমরা 3 জন 3 ঘরে প্রবেশ করি গিয়ে। আর শোন, ঘরের দরজা শক্ত করে লাগাবি কিন্তু। এরপর 3 বোন 3টি ফুলের ঘরে প্রবেশ করে আর দরজা লাগিয়ে দেয়। ঈগল যজ্ঞ আর কণিকার সামনে আসে। যজ্ঞ ও কণিকা কিছু বলে না ওঠার আগেই ঈগল তাদের উপর আক্রমণ করে, আর সেখানে তাদের মেরে রক্তাক্ত করে খেয়ে চলে যায়। আর এভাবেই যজ্ঞ ও কণিকা তাদের অন্যায়ের শাস্তি পায়। তো বন্ধুরা, আজকের আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।